2024-এর 1 জুলাই সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রক্তাক্ত গণ অভ্যুত্থানে। জেগে বসা দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদী মসনদ ভেঙে পড়ে 36 দিনের সংগ্রামে। তখন স্লোগান ওঠে নতুন বাংলাদেশ গড়ার। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে জনগণ। এই এক বছরে জনগণের আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনের সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। শুরুতে দেখে নিতে চাই ভোটের মাঠে আজ যা আলোচনা হলো। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বেশিরভাগ রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি ছিল। বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি সহ বেশ কয়েকটি দল 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেছেন, আমরা দেখে নিতে চাই, প্রধান উপদেষ্টা বলেছেন প্রতি বছর জুলাই উদযাপন করা হবে যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদদের ঋণ পরিশোধ করতে হবে। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন একটি দল হাসিনার পদ্ধতিতে নির্বাচন চায়, নিজেদের মতো করে সংস্কার চায়। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান হয়নি। এই নিয়ে আলাপ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসনাত আলী। তিনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। স্যার, আপনার কাছে জানতে চাই শুরুতেই, এই যে গণ অভ্যুত্থান হলো এক বছর, গণ অভ্যুত্থানের যে যাত্রা সেটির পূরণ হতে যাচ্ছে আজ, এ নিয়ে এক বছরে কতটা আকাঙ্ক্ষা পূরণ হলো? কারণ গণ অভ্যুত্থানের সময় এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটি নতুন বন্দোবস্তের আহ্বান জানানো হয়েছিল, সেই বন্দোবস্ত কতটা পূরণ হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন। আমি আমার আলোচনার প্রথমেই এই জুলাই বিপ্লবে যে সমস্ত শহীদ হয়েছেন সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন কষ্টে যন্ত্রণায় আছে তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। দেখেন, আপনার প্রশ্নে যাবার আগে আমি একটি কথা বলি। মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জনক, কয়েকদিন আগে বলেছেন বিবিসিকে যে এই জুলাই বিপ্লবে 5 তারিখের আগে বা 5 তারিখ পর্যন্ত যাদের মধ্যে ঐক্য ছিল তাদের মধ্যে বড় ধরনের একটি বিভাজন এই জুলাই আগস্টের চেতনাকে আমার দৃষ্টিকোণ থেকে অনেকটা প্রশ্নবিদ্ধ করেছে। আপনি যতগুলো হেডলাইন বললেন, জামাত ইসলামের নায়েবে আমির জনাব তারেক রহমানের বক্তব্য, এনসিপির প্রধানের বক্তব্য, বা মাহমুদুর রহমান মান্না বা নাগরিক ঐক্য, যাদের বক্তব্যের কথা আপনি বললেন, আপনি দেখেন জুলাইয়ের আগে তাদের প্রত্যেকটি বক্তব্যের মধ্যে একটি মূল কথাটি ছিল বৈষম্যহীন বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আজকে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। কেউ বলছেন যে নির্দিষ্ট দলের হাসিনার আদলে নির্বাচন হবে না। হাসিনার আদলে নির্বাচন হবে কেন? শেখ হাসিনা তো 14 সনের ভোটারবিহীন নির্বাচন করেছে, 18 সনে রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, 24 সনে ডামি নির্বাচন করেছে। তে আরেকটি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার সেই হাসিনার আদলে হবে, এই প্রশ্নটি বলার মধ্য দিয়ে যে বিভাজন তৈরিটি করা হয় সেটি তো ভোটকে ত্বরান্বিত না করে ভোটকে বাধাগ্রস্ত করার একটি কথা। এরকম কথা তো আমরা 24-এর যারা সহযোগী তাদের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। একটি নির্বাচন হবে, সেই নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। কে কি চাইলো সেটি গুরুত্বপূর্ণ নয়। গত 18টি বৎসর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 3.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগই পায়নি। প্রশ্নটি হলো তারা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বন্দোবস্তটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাজ করছেন। কেন একটি নির্দিষ্ট দলের জন্য ভোট হবে? নির্দিষ্ট দলের জন্য ভোট হবে না, ভোটের আয়োজন হবে জনগণের জন্য, ভোটারদের জন্য, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত নেতাকে নির্বাচন করবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। সেটা যদি এক্স হয়, ওয়াই হয়, জেড হয়, সেখানে তো গোসা করার বা মন খারাপ করবে অভিমানের কিছু নেই যদি জনগণ তাদেরকে রাত দেয়। কিন্তু প্রশ্নই হলো শেখ হাসিনা মার্কা ভোট হবে না? অবশ্যই সেটি হবে না। ভোটটি হবে সাংবিধানিক বিধিবিধান পালন করে জনগণ তাদের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি নির্বাচন ব্যবস্থা হবে। জি, আপনি স্যার যেমনটি বললেন যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠায়, কিন্তু এই গণ অভ্যুত্থানের শুরুতেই যে
আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কারের, সেই সংস্কারের জায়গায় যে ঐকমত্য কমিশন কাজ করছে, এবং আমরা সেই দেখছি যে দ্বিতীয় দফার আলোচনায় বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানোই যাচ্ছে না, এবং আলী রিয়াজ বলছেন যে এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী এবং সেটি সংস্কারে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। আসলে সেখানে উচ্চকক্ষ নিয়ে বিতর্ক হচ্ছে, উচ্চকক্ষের সমানুপাতিক কিনা, এবং একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আলাপ হচ্ছে। এই যে ঐকমত্য কমিশনের সঙ্গে যে বৈঠকে রাজনৈতিক দলগুলোর বিভেদ, অনৈক্য স্পষ্ট, তো আসলে এই জন্য কারা দায়ী? না দেখেন, আমি কোনো দায়ীকে চিহ্নিত করতে চাই না আজকের এই দিনে। আমি শুধু এতটুকু বলতে চাই আপনাকে যে ঐকমত্য কমিশনে আমরা যে ছোট কয়েকটি বিষয় নিয়ে যে মতভেদ সেটাকে বড় করে দেখছি, কিন্তু অনেক বিষয়ে যে আমাদের মধ্যে যে ঐকমত্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করছি না, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি প্রত্যেকটি মিডিয়ার এই বিষয়ে কাজ করা দরকার। আচ্ছা, আপনাকে আমি ছোট করে বলি, সেটা হলো উচ্চকক্ষ হবে, সব দল মেনে নিয়েছে, ঐকমত্য হয়েছে। 100 নারী আসনে নির্বাচিত হবে, সেটি ঐকমত্য হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অংশ হবে, সেখানে ঐকমত্য হয়েছে। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্যহীনতা, সেখানে ঐকমত্য হয়েছে। 70 অনুচ্ছেদের সংশোধনীতে ঐকমত্য হয়েছে। এবং মোটা দাগে আমাদের বিচারপতি নিয়োগে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যেন ভবিষ্যতে কোনোদিন দলীয় বাহিনীতে পরিণত করা না যায়, মেধাবীরা যেন প্রশাসনে আসে, বেশ কিছু ওই বিষয়ে ঐকমত্য হয়েছে, এটা স্পষ্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের জন্য স্যার, যেখানে গণতন্ত্র ব্যবস্থা ভেঙে পড়েছিল, স্বৈরাচারী একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা, একক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রতিটি পদে তিনি নিয়োগ দিয়ে তার ক্ষমতা রাখতেন। সেই ক্ষেত্রে যখন সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবনা আসছে এনসিসি, তখন আসলে বিএনপি এবং যেখানে বেশিরভাগ রাজনৈতিক দল ঐকমত্য হচ্ছে, আবার বিএনপি সহ কিছু দল ঐকমত্য হচ্ছে না, আসলে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, একজন প্রধানমন্ত্রী তিনি একটি রাষ্ট্রের নির্বাহী প্রধান। আপনি যদি তার সমস্ত ক্ষমতাকে খর্ব করে যদি আপনি ডানা কাটলেন, হাত কাটলেন, পা কাটে যদি আপনি বলেন আপনি উড়ান, তাহলে কিন্তু সেটা ঠিক নয়। বরং প্রশ্নটি হলো সেই জায়গাতে যেন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এই জন্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আপনি নিয়ে আসেন এবং সেই ব্যক্তি সার্চ করার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসেন। কিন্তু আপনি ক্ষমতা খর্ব করে নির্বাচিত ব্যক্তিদের হাত থেকে অনির্বাচিত ব্যক্তিদের হাতে যদি আপনি ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেন, সেটি একটি গণতান্ত্রিক দেশকে অকার্যকরে পরিণত করতে পারে। এই বিষয়টাও কিন্তু রাজনৈতিক দলকে ভাবতে হবে। আর একটা জিনিস আপনাকে আমি বলি, প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু আলাদা আলাদা কর্মসূচি আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আদর্শ আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা কর্মপন্থা আছে। যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এই ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে। সেটি যদি সবাই করে এবং আলোচনায় যদি ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আপনি কি করে নতুন বন্দোবস্ত করবেন? আপনি নতুন বন্দোবস্ত তখনই করতে পারবেন যখন আপনি সবাই গণতন্ত্রকে বা নির্বাচিত সরকার যেন 5 বছর পর পর জনগণের কাছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং জনগণ যেন তাদের নির্ভয়ে নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করে ভালো কাজ যারা করে, যারা সৎ, যারা দেশপ্রেমিক, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কখনোই শেখ হাসিনার মতো ফেসিজমে তৈরি করার সহায়ক হবে না, তাদেরকে যদি পছন্দ করার একটি সুযোগ যদি আপনি সংবিধানে দেন, তাহলে এই সমস্যাগুলো অটোমেটিক্যালি সমাধান হবে। আপনি ভুলে গেছেন কেন যে আমরা 71 সনে মুক্তিযুদ্ধ করিনি? মুক্তিযুদ্ধের পরে আমাদের মধ্যে বিভাজন হয়েছে, বিভাজন আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 দলের রূপরেখা, আমরা কি সেই জায়গায় থাকতে পেরেছি? থাকতে পারিনি। 18 বছর ভোটারবিহীন অবস্থায় আমরা ছিলাম। আপনি সংস্কার করবেন, আপনি সংস্কার করেন না কেন? সংস্কারটা করেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য, যে নির্বাচনের মধ্য দিয়ে আপনি আপনার ভোটটা দেবেন, আমি আমার ভোটটা দেব, এবং প্রত্যেক 5 বছর পরে যেন সেই নির্বাচিত প্রতিনিধি পরবর্তী বছরে যদি নির্বাচিত এই জন্য নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু সাংবিধানিক ব্যবস্থায় যদি একক ক্ষমতা থাকে,
তাহলে আসলে শঙ্কা থেকে যায় বলে বিশেষজ্ঞরা বলেন। এবং আপনি উদাহরণ দিলেন ৭১-এর, আমাদের কাছে উদাহরণ আছে, বা এই যে ৯০-এর সময়েও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছু বিষয় সেগুলো বাস্তবায়ন হয়নি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সংবিধান বারবার ব্যবচ্ছেদ করা হয়েছে। আসলে সেই জায়গায় এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে নতুন সংবিধান, সবকিছু মিলিয়ে এই যে রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারটা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে সেই বিষয়টা যদি আবার ফিরে যাই, এবং একসঙ্গে নতুন দল উত্তরবঙ্গে আজ থেকে কর্মসূচি শুরু করলো, তারাও চায় নতুন সংবিধান, সবকিছু মিলে আপনি আপনার অবস্থান একটু ব্যাখ্যা করবেন। দেখেন, আমি শুধু এতটুকু বলি, এই সংস্কারটা কে চায় না বলেন তো? এই যে ঢালাও অভিযোগ যে আমরা সংস্কার চাই, এই সরকারের মূল এজেন্ডা তিনটা। একটা হলো সংস্কার, দ্বিতীয়টা হলো বিচার, ৩ নাম্বারটা হলো নির্বাচন। কিন্তু প্রশ্ন হলো কোনোটার সাথে তো নির্ভরশীল নয়। আপনি সংস্কার, ইতিমধ্যেই কিন্তু সংস্কার কমিশন ২য় দফার আলোচনা করছে, এবং আমি কিন্তু মোটা দাগে বললাম যে অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়ে গেছে। আপনি নির্বাচনের প্রশ্ন আসলে আপনি চুপ হয়ে যান কেন? আপনি বিচার করেন, বিচার সব দল চায়, কোর্ট বিচার করবে, আদালত বিচার করবে, সেখানে প্রসিকিউশন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিচার তো কেউ বাধা দেয় না। যারা আমার ১৫০০ মানুষকে হত্যা করেছে গুলি করে পাখির মতো, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করেছে, যারা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে, বিচার তো আমরা চাই, গোটা জাতি চাই, বিচার করতে বাধা কোথায়? তারপরে এই যে সংস্কারগুলো করা, কিন্তু আপনি নির্বাচন চান না কেন? নির্বাচনের কথা আসলেই আপনি অনির্বাচিত সরকার কতদিন আপনি থাকবেন? আপনি দেশে তো এই অনির্বাচিত সরকার যদি দীর্ঘমেয়াদী থাকে, আপনি এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে? আর আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে যে কোনো সংস্কারই কিন্তু স্ট্যাটিক নয়। আপনি সমস্ত সংস্কার একবারে করে আপনি নির্বাচন করবেন, এটি কি হয়? আজকে যে সংস্কারটি প্রয়োজনীয়, ৬ মাস পরে আরেকটা সংস্কারের প্রয়োজন হতে পারে। আর আপনি নতুন সংবিধান চাচ্ছেন কেন? সংবিধান তো ৭১ সনে ১ সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছে। আপনি সংশোধন করেন, পরিমার্জন করেন, পরিবর্তন করেন, আপনি বাতিল চান কেন? বাতিল তো চাওয়া খুব ভালো কোনো বিষয় নয়। আমরাও চাই একটি গণতান্ত্রিক সংবিধান, আমরাও চাই একটি মানবিক সংবিধান, আমরাও চাই একটি ইনসাফ ভিত্তিক সংবিধান। আমি শুধু এতটুকু বলবো যে বিএনপি বৃহৎ দল, আজকে যে আস্থার সংকট তৈরি হয়েছে, এই ক্ষেত্রে বিএনপিকে একটি স্টেটমেন্টশিপ আচরণ তারা করবে, এবং যারা নতুন সৃষ্ট দল তাদের মধ্যে কখনো কখনো আস্থার সংকটের যে জায়গাটা তৈরি হয়েছে, সেটিও আমি মনে করি যে বড় বড় দলদের সাথে বসে এই আস্থার সংকটের জায়গাগুলো মিট আপ করে একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ এদেশের প্রত্যেকটি মানুষ চায়। কিন্তু সেই চাওয়ার মধ্যে এবং এই কর্মকাণ্ডের মধ্যে যে বিভাজনটি হয়েছে, এই বিভাজন আমাদেরকে শঙ্কিত করে, এই বিভাজন আমাদেরকে স্বপ্ন দেখতে বাধাগ্রস্ত করে। আরেকটি ২৪ কি দেশে আমরা প্রত্যাশা করব? আমরা কখনোই করব না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যে নির্বাচিত সরকারের জন্য ফেসিজম উৎখাতের জন্য আরেকটি ১৬ বছর অপেক্ষা করার আমাদের প্রয়োজন যেন না হয়। আমিও ওনার সাথে সুর মিলে শুধু এতটুকু বলতে চাই, যারা ২৪-এর স্টেক হোল্ডার, শুধুমাত্র নতুন ছাত্র বন্ধুরা বিষয়টি এমনটি নয়, শুধুমাত্র বিএনপি এমনটি নয়, শুধুমাত্র জামাত এমনটি নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে লড়াই করে রক্ত দিয়ে এই দেশটাকে আমরা দ্বিতীয়বারের মতো মুক্ত করলাম, গণমাধ্যম মুক্ত হলো, কথা বলার স্বাধীনতা ফিরে আসলো, এই যে আলোচনা চলছে সাংবিধানিক সংস্কারের জন্য, সেই পথ যেন রুদ্ধ না হয়, মানুষের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন আরেকবার খর্ব না হয়, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেন স্বৈরতন্ত্রকে পরিণত না হয়, সেই বিষয়ে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, সেটি আমি প্রত্যাশা করি। তবে পাশাপাশি এটিও আমি বলতে চাই যে যেহেতু রাজনৈতিক দলের তাদের কর্মকাণ্ড আদর্শগত মতভিন্নতা আছে, জামাত ইসলাম ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, কোরআনের আইন চালু করতে চায়, বিএনপি তো সেটা চায় না, এনসিপি তো সেটা চায় না। যেহেতু চায় না, অতএব তাদের মধ্যে পদ্ধতিগত চাওয়া পাওয়ার পার্থক্য থাকবেই। কিন্তু প্রশ্নটি হলো সাংবিধানিক আলোকে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, প্রয়োজনীয় বিচারের মধ্য দিয়ে বিচারের যাত্রা শুরু করে যদি আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ইনক্লুসিভ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার তো মনে হয় না। তবে এসবের আগে একটা জিনিস করতে হবে, আমাদের জুলাই চার্টারটা ঘোষণা করতে হবে। সেই জুলাই চার্টারটা হতে পারে আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের একটি জুলাই চার্টার নিয়েই তো
স্যার, জুলাই 4টা নিয়েই তো বেশ বিতর্ক হচ্ছে। মতামতের কাছাকাছি যাওয়া যাচ্ছে না, বিশেষ করে উচ্চ কক্ষ নিয়েও যেখানে মানুষের অংশগ্রহণের যে অধিকার, সেই ব্যাপারটাও সেখানে অনেকটা এই বিষয়ে এখনো দূরত্ব রয়ে গেছে। স্যার, সবকিছু মিলে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করলাম, আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন ভোটের ট্রেন।